তুমি স্টার্ট বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। করোনাকালীন এই সময়ে সুস্থ থাকাটাই অনেক বড় ব্যাপার। আশা করছি খুব শীঘ্রই করোনামুক্ত পৃথিবীতে আমরা ক্লাসরুমে তোমাদের সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। আমি জানি যে তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো। রাজশাহী কলেজে ভর্তি হওয়ার অন্যতম উদ্দেশ্য থাকে ক্লাস করা, এবং সেই ক্লাসগুলো আমরা অনেক যত্ন সহকারে নেওয়ার চেষ্টা করি। প্রতি বছর প্রত্যেকটি ইয়ারের শিক্ষার্থী এই সৌভাগ্য অর্জন করেছে। এখন তোমাদের বেলায় এই মহামারীর একটা প্রকোপ চলে আসলো, যে কারণে তোমরা হয়তো সেটি মানে সেই সৌভাগ্য তোমাদের হয়নি। তবে আশা করছি যে খুব শীঘ্রই তোমরা আমাদের সাথে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। তো আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। আমি এর আগে যে বিষয়ে ক্লাস নিয়েছি সেগুলো অনার্স লেভেলের ছিল। উচ্চ মাধ্যমিকে বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে। এখন আজকে তৃতীয় অধ্যায় থেকে পড়ানো হবে। অধ্যায় হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো আমি আজকে তোমাদের রাসায়নিক বন্ধন এই অংশটি আলোচনা করব। রসায়ন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে যে বিষয়গুলো অতীব জরুরি তার মধ্যে রাসায়নিক বন্ধন অন্যতম। রাসায়নিক বন্ধন এমন একটি বিষয় যে বিষয় না জানলে রসায়ন সম্পর্কে আসলে জানা সম্ভব নয়। রাসায়নিক বন্ধন কথাটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। একটি হলো রাসায়নিক আর একটি হলো বন্ধন। রাসায়নিক মানে হলো রসায়নের অংশ, আর বন্ধন হলো সংযোগ বা একটি সম্পর্ক। এখন রাসায়নিক বন্ধন সম্পর্কে যদি জানতে চাই আমরা, তাহলে যে বিষয় জানতে হবে, সাধারণত তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে রাসায়নিক বন্ধন থেকে জানা সম্ভব। প্রশ্ন তিনটি হলো, এক নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে, কেন রাসায়নিক বন্ধন তৈরি হয়, এটি একটি প্রশ্ন। দুই নম্বর হচ্ছে, পরমাণুসমূহ রাসায়নিক বন্ধনে নির্দিষ্ট সরল অনুপাতে যুক্ত হয় কেন? আরেকটি প্রশ্ন হলো, বন্ধন শক্তি রাসায়নিক বন্ধনে যে অণু গঠিত হয় সেক্ষেত্রে কি প্রভাব ফেলে? তাহলে আমি কি বললাম, যে রাসায়নিক বন্ধন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে জানতে হবে। তো এই তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে রাসায়নিক বন্ধন সম্পর্কে আমাদের জানা সম্ভব হবে। তো আমি আজকের আলোচনায় এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার যে ক্লাস কন্টিনিউটি থাকবে সেখানে তোমরা দেখতে পাবে যে আমি আমার পুরো ক্লাস জুড়ে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আমি মূল আলোচনায় চলে যাই যে রাসায়নিক বন্ধন কাকে বলে। রাসায়নিক বন্ধনের সংজ্ঞায় যেটি বলা হচ্ছে সেটি হলো
দুই বা ততোধিক ভিন্ন মৌলের বা একই মৌলের পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদান অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে স্থিতিশীল যৌগ গঠন করে, এই প্রক্রিয়াকেই বলা হয় রাসায়নিক বন্ধন। অর্থাৎ আমরা জানি যে প্রকৃতিতে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে কিছু মৌল রয়েছে যারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। 18 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, কারণ হলো এই মৌলগুলো অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না, এরা রাসায়নিকভাবে আচ্ছা, আমি যে অংশটি আলোচনা করেছি সেটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেওয়া ছিল। তার মধ্যে আমি রাসায়নিক বন্ধন নিয়ে কথা বললাম। তো রাসায়নিক বন্ধনকে এখানে দেওয়া আছে, তোমরা আশা করি স্লাইডে দেখতে পাচ্ছ। রাসায়নিক বন্ধন কি আমি বলেছি, তারপরে অংশ আলোচনা করছিলাম রাসায়নিক বন্ধনের এই অংশ যে প্রকৃতিতে যে মৌলগুলো আছে তার মধ্যে কিছু মৌল রয়েছে যে মৌলগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ এরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় বিদ্যমান থাকে। তো নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে যেটি পাওয়া যায় সেটি হলো, আমি এখানে দেখাচ্ছি 1:2, 2:2, 2p6। এখানে এসে এটা নিয়নের কাছাকাছি, নিয়ন 10, তারপরে আছে 3s2, 3p6, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86। অর্থাৎ পরেরগুলো প্রত্যেকটিরই হিলিয়াম বাদে পরের যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনের যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এস এবং পি, এই দুইটি অরবিটালে মোট 8টি ইলেকট্রন আছে। তো কোনো মৌল যদি এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে তাহলে সেই মৌলটি প্রকৃতিতে সুস্থিত বা স্থিতিশীলতা লাভ করতে পারে। এখন অন্য যে মৌলগুলো আছে, অন্য মৌল বলতে যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন কিংবা সোডিয়াম, এই ধরনের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস যদি কোনোভাবে, সেটি হতে পারে ইলেকট্রন আদান প্রদান কিংবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যদি এই নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে তাহলে তারা রাসায়নিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। তো এটি কখন সম্ভব? তখনই সম্ভব যখন একটি মৌল অপর অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বন্ধন বলা হয়। এখন রাসায়নিক বন্ধন আমি এখানে যে বিষয় আলোচনা করলাম তার মধ্যে যেটি ছিল সেটি হলো যে এখানে মৌলগুলো ইলেকট্রন আদান প্রদান করতে পারে, অর্থাৎ একটি মৌল অন্য একটি মৌলকে ইলেকট্রন দিতে পারে কিংবা অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন নিতে পারে। যদি এটা সম্ভব না হয় তাহলে কি করতে পারে? ইলেকট্রন শেয়ার করতে পারে। এই পুরো প্রক্রিয়াটা ঘটে বিভিন্ন, আমরা যে রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ আছে সেখানে আমরা দেখাবো যে রাসায়নিক বন্ধন আসলে কয়েক প্রকারের হয়ে থাকে। তো এই ইলেকট্রনগুলো যেভাবে আদান প্রদান হবে তার উপর ভিত্তি করে আসলে রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ করা হয়। তো আমি এখানে তোমাদেরকে স্লাইডের এখানে একটি উদাহরণ দেখিয়েছি যে রাসায়নিক বন্ধন আসলে কিভাবে হচ্ছে। এখানে আমরা 1 নম্বর গ্রুপে যে মৌল আছে
1 নম্বর গ্রুপে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই মৌলগুলো আছে। তো লিথিয়াম, আমরা যদি সোডিয়ামের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস করলে যেটি হয় ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। সোডিয়াম যদি এই একটি মাত্র ইলেকট্রন অন্য কোনো মৌলকে দিতে পারে তাহলে সেটি নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ সোডিয়াম প্লাস ক্যাটন যখন তৈরি হয় তখন সেটির কনফিগারেশন হয়ে যায় নিয়নের মতো। তো এই ইলেকট্রন বিন্যাস অর্জন করার ক্ষেত্রে সোডিয়ামকে কি করতে হবে? অন্য কোনো মৌলকে ইলেকট্রন দান করতে হবে। সোডিয়াম এভাবে ক্যাটন তৈরি করতে পারে। আবার 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সে মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখাই 1s2 2s2 2p7, অর্থাৎ 2p5, অর্থাৎ পি অরবিটালে 5টি ইলেকট্রন আছে। এখন যদি ফ্লোরিন অন্য কোনো মৌল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি আবার কি হবে? নিষ্ক্রিয় গ্যাসের যে কনফিগারেশন s2p6 এই ধরনের কনফিগারেশন অর্জন করবে। তাহলে এভাবে ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে F- অ্যানায়নে পরিণত হয়, তেমনি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয়। এখন এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যেহেতু বিপরীত আয়নধর্মী সেহেতু তারা কাছাকাছি আসে এবং পরস্পর যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করে। এই যৌগটি যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হলো সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বন্ধন, এবং এটি যেহেতু আয়ন গঠনের মাধ্যমে তৈরি হয়েছে তাই এই রাসায়নিক বন্ধনকে আয়নিক বন্ধন বলা হয়। এখানে উল্লেখযোগ্য বিষয় যে আমরা 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো পেলাম সেই মৌলগুলো এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলো, এই মৌলগুলো হচ্ছে ধাতু। ধাতুর সাথে যখন অধাতুর বিক্রিয়া হয় তখন সাধারণত যে যৌগ গঠিত হয় সেই যৌগকে বলা হয় আয়নিক যৌগ, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই যৌগ গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আমরা এখন রাসায়নিক বন্ধন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে রাসায়নিক বন্ধন কাকে বলে। এরপরে আমরা চলে যাব যে রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ। রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ জানতে হলে আমাদের জানতে হবে যে রাসায়নিক বন্ধন কেন হয়। আমি প্রথমে প্রশ্ন রেখেছিলাম যে রাসায়নিক বন্ধন কেন হয়। এই প্রশ্নের উত্তর জানলে রাসায়নিক বন্ধন সম্পর্কে জানা সম্ভব। আমি স্লাইড শোয়ে যাচ্ছি। রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি কি কারণে আসলে রাসায়নিক বন্ধন গঠিত হয়? মূলত 2টি কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয়। 1 নম্বর কারণ হচ্ছে যে প্রত্যেকটি মৌল নিষ্ক্রিয় গ্যাসের যে স্থিতিশীলতা রয়েছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার মতো ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে চায়, এবং আমি ইতোমধ্যে আলোচনা করেছি যে আসলে অন্য মৌলগুলো কিভাবে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে পারে। এখানে 2 নম্বর যে কারণের কথা বলা আছে, 2 নম্বর বলা হচ্ছে যে মৌলসমূহের অধিকতর স্থায়িত্ব অর্জনের জন্য সর্বনিম্ন স্থিতিক শক্তি অর্জনের প্রবণতা। এটি উল্লেখযোগ্য একটি কারণ যে কারণে আসলে মৌলসমূহ রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। আমরা যদি 2টি অধাতুর কথা বলি, যেমন নাইট্রোজেন আরেকটি নাইট্রোজেনের সাথে অথবা হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়, যখন এই রকম 2টি পরমাণু পরস্পরের কাছাকাছি আসে তখন যে ঘটনাটি ঘটে সেটি হলো যে একটি পরমাণুর নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করে, আবার একটি পরমাণুর নিউক্লিয়াস অপর পরমাণুর নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, এবং একটি পরমাণুর ইলেকট্রন অপর পরমাণুর ইলেকট্রনকে বিকর্ষণ করে। তাহলে এখানে 2 প্রকার শক্তি কার্যকর থাকে।
একটি হলো আকর্ষণ শক্তি আর আরেকটি হলো বিকর্ষণ শক্তি। তো পরমাণু দুটি যখন কাছাকাছি আসে তখন যদি আকর্ষণ শক্তির মান বিকর্ষণ শক্তি অপেক্ষা বেশি হয় তাহলে সেখানে একটি রাসায়নিক বন্ধন তৈরি হয়। আমি কি বললাম? বললাম যে দুটি পরমাণু যখন কাছাকাছি আসে তখন যে ঘটনাটি ঘটে সেটি হলো যে উভয় পরমাণুর নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করে, উভয় পরমাণুর ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু দেখা যায় যে উভয় পরমাণুর ক্ষেত্রে একটির নিউক্লিয়াস অপরটির ইলেকট্রনকে আকর্ষণ করে। যখন এই আকর্ষণ শক্তির মান বিকর্ষণ শক্তি অপেক্ষা বেশি হবে তখন সেখানে রাসায়নিক বন্ধন গঠিত হবে। দেখা যায় যে একটি অণু যখন গঠিত হয়েছে এভাবে, তখন আমি যদি হাইড্রোজেন অণুর কথা বলি যে একটি হাইড্রোজেন অপর একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এই H2 অণু গঠিত হলো। এই H2 অণু গঠিত হওয়ার ক্ষেত্রে এখানে তাপ শক্তি নির্গত হয় প্লাস 433 কিলোজুলের মতো। এই মানটি এক্সাক্ট মনে নাই, এরকমই হবে। যখন দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করছে তখন এই পরিমাণ তাপ শক্তি প্রকৃতিতে নির্গত হচ্ছে। আবার যখন হাইড্রোজেন অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হচ্ছে তখন বাইরে থেকে এই 433 কিলোজুল তাপশক্তি দেওয়ার প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে যে জিনিসটি দেখা গেল যে হাইড্রোজেন অণুর স্থিতিশীলতা হাইড্রোজেন পরমাণুর স্থিতিশীলতা অপেক্ষা অনেক বেশি, কারণ হাইড্রোজেন অণু খুব সহজেই কি হয় গঠিত হয় না। দুটি হাইড্রোজেন পরমাণু যখন যুক্ত হয় তখন আমাদের মানে একটি বিষয় উল্লেখযোগ্য যে হাইড্রোজেন অণু কি হচ্ছে, স্থিতিক শক্তি হাইড্রোজেন পরমাণুতে যেটি ছিল সেই পরিমাণ স্থিতিক শক্তি কমে গিয়ে একটি নির্দিষ্ট স্থিতিশীলতা অর্জন করে হাইড্রোজেন অণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকছে। কিন্তু হাইড্রোজেন পরমাণুর ভিতরে এই স্থিতিক শক্তির পরিমাণ অনেক বেশি থাকার কারণে এই হাইড্রোজেন পরমাণু প্রকৃতিতে মুক্তভাবে অবস্থান করতে পারে না। এ কারণেই এখানে 2 নম্বর যে কারণ রাসায়নিক বন্ধনের সেখানে কিন্তু বলা ছিল যে যখন কোনো পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে স্থিতিক শক্তি সর্বনিম্ন পর্যায়ে আসবে তখন সেই পরমাণু একটি স্থিতিশীল অণু গঠন করবে। অর্থাৎ স্থিতিশীলতা অর্জনই মূলত রাসায়নিক বন্ধনের অন্যতম কারণ। তো এই ধরনের যদি প্রশ্ন হয় যে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, তাহলে আমি যে 2টি পয়েন্ট দেখালাম সেই 2টি পয়েন্টের আলোকে আলোচনা করে তোমরা উত্তর দিতে পারো। এবার তাহলে আমরা রাসায়নিক বন্ধন জানলাম, রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ জানার চেষ্টা করব। রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ যদি জানতে চাই এখানে কি স্লাইড দেখাতে হবে, স্লাইড। রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ করার ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক এবং নন ইলেকট্রোস্ট্যাটিক এই দুটি বিষয়ের আলোকে সাধারণত শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা স্থির তাড়িতিক আকর্ষণ স্থির তাড়িতিক আকর্ষণ বল অনুযায়ী
রাসায়নিক বন্ধন 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 2 নম্বর হচ্ছে ডাইপোল আকর্ষণ এবং 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখানে বলা হয়েছে যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ ফোর্স বা স্থিরতাড়িতিক আকর্ষণ বল, অর্থাৎ যেখানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে রাসায়নিক বন্ধন তৈরি হয় সেই ধরনের বন্ধনগুলোকে সাধারণত স্থিরতাড়িতিক আকর্ষণ বল অনুযায়ী রাসায়নিক বন্ধন গঠিত হয়েছে বলে বলা হয়। তো আমরা আয়নিক বন্ধন যদি আলোচনা করতে চাই তাহলে আয়ন গঠন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে 2 ধরনের আয়ন হয়, একটি হলো ধনাত্মক আয়ন এবং আরেকটি হলো ঋণাত্মক আয়ন। তো ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলা হয় এবং ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলা হয়। আমরা যদি 2 নম্বর গ্রুপের মৌলগুলোর কথা বলি, 2 নম্বর গ্রুপে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম। বেরিলিয়াম 4 এর ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2, ম্যাগনেসিয়াম 12 এর ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6 এবং 3s2। অর্থাৎ এই 2 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাবো যে সর্ববহিস্থ স্তরে অর্থাৎ এস অরবিটালে মাত্র 2টি ইলেকট্রন আছে। তো এই 2টি ইলেকট্রন যদি এই মৌলগুলো ত্যাগ করে তাহলে ম্যাগনেসিয়াম, উদাহরণ হিসেবে যদি আমি বলি ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হলো। এই যে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়েছে, তার মানে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন তৈরি হয়েছে। এই রকম 2 নম্বর গ্রুপের সব মৌলই দ্বিযোজী ক্যাটায়ন তৈরি করে, আবার 1 নম্বর গ্রুপের মৌলগুলো একযোজী ক্যাটায়ন তৈরি করে। তাহলে ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করার ফলে ধাতব ক্যাটায়নে পরিণত হয়, আবার অধাতুগুলো যেগুলো আছে সেগুলো ইলেকট্রন গ্রহণ করার ফলে অ্যানায়নে পরিণত হয়। যেমন হ্যালোজেন কি করে, ইলেকট্রন গ্রহণ করে এবং হ্যালাইড অ্যানায়নে পরিণত হয়। তো এই হ্যালাইড অ্যানায়নগুলো যে অ্যানায়নে পরিণত হলো, এই অ্যানায়নগুলো ক্যাটায়নের সাথে যে যুক্ত হয় যুক্ত হওয়ার ফলে যে যৌগ তৈরি হয় সেই যৌগগুলোকে আয়নিক যৌগ বলা হয় এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই যৌগ তৈরি হলো সেই যৌগগুলোকে আয়নিক যৌগ বলা হয়। এখানে আয়নিক যৌগের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে মৌলগুলো আয়নিক যৌগে বন্ধনে অংশগ্রহণ করবে সেই মৌলগুলো অবশ্যই যদি ধাতু হয় তাহলে তাদের আয়নীকরণ শক্তির মান কম হতে হবে। অর্থাৎ একটি পরমাণু তখনই আয়নিক বন্ধনে অংশগ্রহণ করতে পারবে যখন সে পরমাণুর নিম্ন আয়নীকরণ শক্তি থাকবে। আমি যদি মেটালকে এম দ্বারা এবং নন মেটালকে এক্স দ্বারা প্রকাশ করি এবং মেটালকে যদি প্রথম মৌল বলি তাহলে এক্স হলো দ্বিতীয় মৌল। এখন বলা হচ্ছে যে কি কি শর্তের উপর নির্ভর করে আয়নিক বন্ধন গঠিত হয়। এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে যে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি এবং যে আয়ন তৈরি হলো তাদের ভিতরে উচ্চ ল্যাটিস শক্তি। যে আয়নিক যৌগ গঠিত হবে তার মধ্যে যদি উচ্চ ল্যাটিস শক্তি থাকে তাহলে সেই আয়নিক বন্ধন শক্তিশালী আয়নিক বন্ধন হবে এবং যে যৌগ তৈরি হবে সেই যৌগ হবে শক্তিশালী আয়নিক যৌগ। তাহলে আমি কি বললাম যে আয়নিক বন্ধনে অংশগ্রহণকারী 2টি মৌলের মধ্যে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে, তারপরেই বিশুদ্ধ আয়নিক যৌগ গঠন করা সম্ভব। তাহলে আয়নীকরণ শক্তি কি
এই বিষয়টি জানার প্রয়োজন আছে। আয়নীকরণ শক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণের ফলে এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আমরা দেখেছি যে 1 নম্বর গ্রুপে যে মৌল আছে সে মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন রয়েছে। তাহলে এই মৌলগুলো খুব সহজেই কি করবে, একটি ইলেকট্রন ছেড়ে দিবে। একটি ইলেকট্রন ছেড়ে দিলে যে ক্যাটায়ন তৈরি হবে সেই ক্যাটায়ন গঠন কি খুব সহজ হবে। এই কারণে আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, যেটি একটি পর্যায়ে প্রথম থেকে অর্থাৎ বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় এবং কোনো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এই কারণে পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম এবং এই 1 নম্বর গ্রুপের মৌলের সর্বশেষ প্রান্তে রয়েছে সিজিয়াম। তাহলে পর্যায় সারণীর সবচাইতে কম আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল হচ্ছে সিজিয়াম এবং এই সিজিয়াম মৌলের আয়নিক যৌগ গঠনের প্রবণতা সবচেয়ে বেশি। তাহলে আমি কি কি কারণের উপরে আয়নিক বন্ধন গঠিত হয় সেটা আলোচনা করার ক্ষেত্রে প্রথম যে কারণটি ছিল যে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, সেটি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এরপরে আছে দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে যে কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু 1 মোল একক ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল একক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি এখানে পরিবেশে কি হবে, তাপ নির্গত হবে, তাই এটি এক ধরনের তাপ উৎপাদী বিক্রিয়া। যে কোনো মৌল যদি দেখা যায় যে সর্ববহিস্থ স্তরে এমন একটি ইলেকট্রনিক কনফিগারেশন আছে যে যেখানে আরও একটি ইলেকট্রন নেওয়ার সামর্থ্য আছে, আরও একটি বা দুটি ইলেকট্রন নেওয়ার সামর্থ্য আছে, সে সমস্ত মৌলগুলোই কি করে, ঋণাত্মক আয়ন তৈরি করে। তো হ্যালোজেনগুলোর এরকম ইলেকট্রনিক কনফিগারেশন থাকায় হ্যালোজেন সমূহ খুব সহজেই কি করে, ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ হ্যালোজেন মৌলের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। তাহলে একটি বিশুদ্ধ আয়নিক যৌগ গঠন করার ক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের ধাতুসমূহ এবং অপরদিকে 17 নম্বর গ্রুপের অধাতু বা হ্যালোজেনগুলো এবং তার আগের গ্রুপে অক্সিজেন এবং সালফার কিছুটা আয়নিক যৌগ গঠন করতে পারে। তাহলে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে বিশুদ্ধ আয়নিক যৌগ গঠন সম্ভব হবে। আয়নিক যৌগ বা আয়নিক বন্ধনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আয়নিক বন্ধনের যে সীমাবদ্ধতাগুলো আছে সেই সীমাবদ্ধতাগুলোর মধ্যে অন্যতম হলো যে পর্যায় সারণীর সকল মৌলই আয়নিক বন্ধন গঠন করতে পারে না। কেবলমাত্র 1 নম্বর 2 নম্বর গ্রুপ এবং ওদিকে 17 নম্বর গ্রুপের মৌল আয়নিক বন্ধনে গঠন করতে পারে। আরেকটি সীমাবদ্ধতা হলো যে আমরা এর আগে বললাম যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন, অর্থাৎ বহিস্থ স্তরে 8টি ইলেকট্রন বিশিষ্ট অবস্থার সৃষ্টি হওয়া, এই নিয়মকে কিন্তু অক্টেট রুল বা অষ্টক সূত্র বলে। এটি তোমাদেরকে আগেই বলার কথা ছিল, অক্টেট রুল বা অষ্টক সূত্র। সর্ববহিস্থ স্তরে 8 ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রনিক কনফিগারেশনকে অক্টেট রুল বলে। প্রত্যেকটি মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার পরে বা ইলেকট্রন শেয়ার করার পরে এইরকম অষ্টক পূরণ করতে চায়। এই সূত্রকে রসায়নের ভাষায় অষ্টক সূত্র বলা হয়। এখানে আরেকটি জিনিস আছে, দ্বৈত সূত্র। দ্বৈত সূত্র হলো যে আমরা দেখেছি যে হিলিয়াম একটি পরমাণু যেখানে 2টি মাত্র ইলেকট্রন আছে এবং তারপরেও হিলিয়াম কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তো হিলিয়ামের মতো কাছাকাছি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল যেমন বেরিলিয়াম, এই মৌলগুলো কি করে, ইলেকট্রন ত্যাগ করার পরে এই দ্বিত্ব অবস্থা অর্জন করে, অর্থাৎ হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে। এই অর্জন করার যে সূত্র সেই সূত্রকে দ্বৈত সূত্র বলে। তো এখন আমি
আয়নিক যৌগ গঠন করার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা বলছি, সেই সীমাবদ্ধতাতে বলা হচ্ছে যে সকল আয়নিক যৌগ গঠন অষ্টক সূত্র ফলো করে হয় না। কিছু কিছু আয়নিক যৌগ গঠিত হয় যেখানে অষ্টক সূত্র পূরণ হয়নি। এরকম হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড। এই যৌগটি যে গঠিত হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়াম থেকে একটি ইলেকট্রন এসেছে এবং ক্লোরিন থেকে আরেকটি, এই বেরিলিয়াম থেকে একটি, ক্লোরিন থেকে একটি। তো এখানে দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের ইলেকট্রন ত্যাগ করার পরেও 8 ইলেকট্রন বিশিষ্ট কনফিগারেশন হয়নি। তার মানে এটি কি অষ্টক সূত্র পূরণ করেনি, একে অসম্পূর্ণ অষ্টক বলা হয়। তাহলে এটি একটি সীমাবদ্ধতা। আরেকটি হলো যে আমরা আয়নিক যৌগের যদি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আলোচনা করি তাহলে দেখা যায় যে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, কিন্তু কিছু কিছু যৌগ রয়েছে যদিও আয়নিক যৌগের মতো দেখতে কিন্তু এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থেকে দেখা যায় যে এটি বিশুদ্ধ একটি আয়নিক যৌগের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয় সে মান অপেক্ষা অনেক কম। এই ব্যাখ্যা কিন্তু আয়নিক বন্ধন গঠনের যে সাধারণ ব্যাখ্যা সেখানে দেওয়া সম্ভব হয়নি। তো এগুলো হচ্ছে আয়নিক বন্ধনের সীমাবদ্ধতা। এখন আমি রাসায়নিক বন্ধনের যে শ্রেণীবিভাগ দেখাচ্ছিলাম সেই শ্রেণীবিভাগে বলেছি যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স অনুযায়ী আয়নিক বন্ধন 3 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার ছিল আয়নিক বন্ধন, 2 নম্বর ছিল দ্বিপল আকর্ষণ, বা ডাইপল অ্যাট্রাকশন। দ্বিপল আকর্ষণ কি? যখন দুটি অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়, সেই যুক্ত হওয়ার ক্ষেত্রে যদি হেটারো অ্যাটমিক অণু গঠিত হয়, হেটারো অ্যাটমিক মানে হাইড্রোজেন এবং ক্লোরিন, ভিন্ন দুটি অ্যাটম পরস্পর যুক্ত হয়ে যখন একটি যৌগ গঠন করে, এই যৌগ গঠনের ক্ষেত্রে এরা যে ইলেকট্রন, মানে এখানে তো 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রনের মধ্যে দেখা যায় যে পার্টিসিপেটিং অ্যাটমের মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই ইলেকট্রনগুলো তার দিকে ধাবিত হয়। এর ফলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং অধিক ধনাত্মক যে পরমাণুটি আছে সেটি আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়। ফলে একটি ধনাত্মক মেরু এবং আরেকটি ঋণাত্মক মেরু তৈরি হয়। তো এ ধরনের অণুকে বলা হয় পোলার অণু। পোলার অণুতে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত রয়েছে, দেখা যায় যে এটি অন্য আরেকটি পোলার অণুর সাথে যুক্ত হয় এবং এক ধরনের বন্ধন তৈরি করে। এই বন্ধনকে বলা হচ্ছে দ্বিপল আকর্ষণ বা ডাইপোল আকর্ষণ। এটিও ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স অনুযায়ী গঠিত এক ধরনের রাসায়নিক বন্ধন। এরপরে 3 নম্বরে যেটি ছিল সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন আবার 2 প্রকার। এক নম্বর হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, আরেকটি হলো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড কি সেটা আগে জানতে হবে। হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন হলো যে সমস্ত অণুগুলো ধনাত্মক এবং ঋণাত্মক মেরু বিশিষ্ট হয়, সেই সমস্ত অণুগুলো আরেকটি এই ধরনের পোলার অণুর সাথে যুক্ত হয়। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড বা পানি, এই অণুগুলো পোলার অণু।
এই পোলার অণুগুলোর প্রবণতা হলো যে এরা আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়, যার ফলে এক অণু হাইড্রোজেন ফ্লোরাইড আরেক অণু হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে যুক্ত হতে পারে। এইভাবে দেখা যায় যে এদিকে আরো অনেকগুলো অণু হাইড্রোজেন ফ্লোরাইডের অণু পরস্পরের সাথে যুক্ত হয়। এখানে আমরা দেখছি যে এক অণু প্রথম অণু হাইড্রোজেন ফ্লোরাইডের ফ্লোরিন ঋণাত্মক অংশ অপর অণু হাইড্রোজেন ফ্লোরাইডের ধনাত্মক হাইড্রোজেনের সাথে এক ধরনের বন্ধনে আবদ্ধ রয়েছে। এই বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড। তো এটি একটি অণুর সাথে অপর আরেকটি অণুর হাইড্রোজেন বন্ধন, তাই একে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর যখন দেখা যায় যে একই অণুর মধ্যে দুইটি অংশে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, অর্থাৎ ভিন্ন দুটি অণু নয় বরং একই অণুর দুটি অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, তখন সেই হাইড্রোজেন বন্ধনকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। তো আমি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন এবং ইন্ট্রামলিকুলার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এই দুই প্রকার হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করলাম। এই সকল বন্ধনই মূলত ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স অনুযায়ী গঠিত হয়। এরপরে আছে নন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন অনুযায়ী রাসায়নিক বন্ধন, অর্থাৎ যেখানে ইলেকট্রন আদান প্রদান হবে না, কেবল ইলেকট্রন শেয়ার হবে, এই ধরনের রাসায়নিক বন্ধনকে বলা হয় নন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। এই রাসায়নিক বন্ধনের যে শ্রেণীবিভাগ রয়েছে সেখানে আছে সমযোজী বন্ধন, দুই নম্বর হলো সন্নিবেশ বন্ধন, তিন নম্বর হলো সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন। এই দুটি মূলত নন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স অনুযায়ী গঠিত হয়। কিছু কিছু যৌগ রয়েছে যেখানে পার্টিসিপেটিং অ্যাটমগুলো অধাতু, অর্থাৎ যখন অধাতুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, স্থিতিশীল অণু গঠন করে, তখন সেই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন আবার হয় তিন প্রকার: একক সমযোজী বন্ধন, দ্বি-সমযোজী বন্ধন এবং ত্রি-সমযোজী বন্ধন। আমরা সমযোজী বন্ধন পাওয়ার পয়েন্টে একটু দেখার চেষ্টা করছি। দেখো স্লাইডে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটি দেখানো হয়েছে। আমরা জানি যে হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটি অধাতু। তো এই দুইটি পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন দেখা যায় যে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন এবং ক্লোরিন পরমাণু থেকে আরেকটি ইলেকট্রন কাছাকাছি আসে এবং ইলেকট্রন যুগল তৈরি করে। এই ইলেকট্রন যুগল উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে। এর ফলে যে যৌগ গঠিত হয় সেই যৌগকে সমযোজী যৌগ বলা হয়। আর এই সমযোজী যৌগ গঠন হয় সাধারণত দুটি অধাতুর মধ্যে। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে সমযোজী যৌগ গঠিত হয় দুটি অধাতুর মধ্যে। এখানে সমযোজী বন্ধনে কিভাবে ইলেকট্রন শেয়ার করা হয়েছে মিথেন অণুতে দেখানো হয়েছে। দেখো মিথেনে কার্বনের সাথে 4টি হাইড্রোজেন, অপর কার্বনের সাথে 4টি হাইড্রোজেন রয়েছে। আমরা জানি যে কার্বনের সাথে
4টি হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন অণু গঠিত হয়। তো কার্বন একটি চতুর্যোজী মৌল, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয় 1s1, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2, 2s2, 2p2। উত্তেজিত হলে কার্বন উত্তেজিত অবস্থায় যে ইলেকট্রন বিন্যাস হয় সেটা হলো 1s2, 2s1, 2px1, 2py1, এবং 2pz1। এখন একটি কার্বন পরমাণু যখন 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে তখন কার্বন তার বহিস্থ স্তরের 4টি ইলেকট্রন অপর 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করছে। শেয়ার করার পরে একটি বন্ধনে আমরা জানি 2টি ইলেকট্রন থাকে। এই যে ইলেকট্রন জোড় বা এই ইলেকট্রন যুগল, এই বন্ধনের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন সমানভাবে ভোগ করে, যে কারণে বলা হচ্ছে যে সমযোজী বন্ধনের যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে সেখানে বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠনকালে উপাদান দুটি অধাতব পরমাণু নিজ নিজ বহিস্থ স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সমান সংখ্যক ইলেকট্রন সরবরাহ করে এক বা একাধিক ইলেকট্রন জোড় সৃষ্টিপূর্বক তার সমানভাবে নিজেদের মধ্যে শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। অথবা সংক্ষেপে বলা যায় যে পরমাণুর যোজনী অরবিটালের অধিক্রমণের ফলে সৃষ্ট বন্ধনীকে সমযোজী বন্ধন বলে। আমরা জানি যে স্তর পরমাণুর যে স্তর থেকে ইলেকট্রন শেয়ার হয় সেই স্তরকে যোজ্যতা স্তর বলে এবং যে ইলেকট্রন শেয়ার হলো সেই ইলেকট্রনকে যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে। এখন নাইট্রোজেন, অক্সিজেন বা হাইড্রোজেন এই 3টি পরমাণু যখন অণু গঠন করে, যেমন হাইড্রোজেন কি হাইড্রোজেন অণু গঠন করছে, অক্সিজেন থেকে যে অক্সিজেন অণু গঠিত হলো, নাইট্রোজেন থেকে নাইট্রোজেন অণু, এই অণু গঠনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেনের একটি মাত্র অরবিটাল আছে, সেটি হলো এস অরবিটাল। এস অরবিটাল ডাম্বেল আকৃতির। তো এই একটি হাইড্রোজেনের এস অরবিটাল আরেক হাইড্রোজেনের এস অরবিটালের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে প্রথমে কি করবে, কাছাকাছি আসবে অরবিটাল দুটি এবং পরে হাইড্রোজেন অণু গঠিত হবে। তো এই অরবিটালগুলো অধিক্রমণ হবে, এস অরবিটাল দুটি এস অরবিটালের অধিক্রমণের ফলে হাইড্রোজেন অণু গঠিত হয়। সেটি বলা আছে, আমরা যে সংজ্ঞা দেখালাম সেখানে বলা হচ্ছে যে পরমাণুর যোজনী অরবিটালের অধিক্রমণের ফলে সৃষ্ট বন্ধনীকে সমযোজী বন্ধন বলে। তাহলে এই যে হাইড্রোজেন অণু গঠিত হলো, এই অণু গঠনের যে প্রক্রিয়া সেটি কি প্রক্রিয়া? সমযোজী বন্ধন প্রক্রিয়া। এখন সমযোজী বন্ধন গঠনের কিছু নিয়ম আছে, অর্থাৎ কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয় সেটি আমরা জানি যে একই মৌলের অথবা ভিন্ন মৌলের দুটি অধাতব পরমাণু পরস্পর যুক্ত হতে চায় তখন তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। এখানে হাইড্রোজেন অণুর গঠন, অক্সিজেন অণুর গঠন, নাইট্রোজেন অণুর গঠন, এই অণুগুলো গঠিত হয়েছে একই মৌলের পরমাণু থেকে। আবার যদি ভিন্ন মৌলের দুটি অধাতব পরমাণু হয় তারাও সমযোজী বন্ধন গঠন করতে পারে। শুধু দুটি নয়, একাধিক পরমাণু যুক্ত হতে পারে। একাধিক পরমাণু যুক্ত হয়েও কি একটি সমযোজী যৌগ গঠিত হয়, যেমন সালফিউরিক অ্যাসিড, যেমন C2H6 অথবা CH3COOH। এই যৌগগুলো গঠিত হয়েছে ভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে।
তাহলে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগের স্লাইড, 2 নম্বরে যেটি আছে সেটি হলো যে একটি সমযোজী বন্ধন তৈরির জন্য উভয় পরমাণু হতে একটি ইলেকট্রন এসে একটি ইলেকট্রন জোড় তৈরি করে। আমি আগেই বলেছি যে ইলেকট্রন জোড় তৈরি হবে, তারপরে সেই ইলেকট্রন জোড় উভয় পরমাণু সমানভাবে শেয়ার করবে। আর এই ইলেকট্রন জোড় কী করবে? উভয় পরমাণু সমানভাবে শেয়ার করবে, এটি পরের পয়েন্টে বলা আছে। তারপরে আছে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে উভয় পরমাণুর বহিস্থ স্তর পূর্ণ হয় এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক গঠন লাভ করে। প্রতি ক্ষেত্রে যে কোনো রাসায়নিক বন্ধন গঠিত হওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনই হচ্ছে পূর্ব শর্ত, কারণ এর ফলেই অণু স্থিতিশীলতা লাভ করতে পারে। এটি দেখো বলছে যে পরমাণু দুটি নিম্নতর শক্তি লাভ করে স্থিতিশীলতা অর্জন করে। তাহলে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয় সেটি আমরা জানলাম। এরপরে সমযোজী বন্ধন 3 প্রকার হয়: একক সমযোজী বন্ধন, দ্বি সমযোজী বন্ধন এবং ত্রিসমযোজী বন্ধন। এটি একটু জানার চেষ্টা করব। দুটি পরমাণু পরস্পরের মধ্যে কত জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে তার উপর ভিত্তি করে সমযোজী বন্ধন 3 প্রকার। অর্থাৎ যে দুটি পরমাণু সমযোজী বন্ধন গঠন করবে তারা কত জোড়া ইলেকট্রন শেয়ার করছে। যদি 1 জোড়া ইলেকট্রন হয় তাহলে একক সমযোজী বন্ধন। যদি দেখা যায় যে উভয় পরমাণুই 2টি করে ইলেকট্রন শেয়ার করছে তাহলে সেটি হবে দ্বি-সমযোজী বন্ধন। দ্বি-সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে এরকম অণু হলো অক্সিজেন O2। আমরা এরকম লিখে থাকি, তোমরা অনেক জায়গায় দেখেছো যে একটি অক্সিজেন অপর একটি অক্সিজেনের সাথে সাধারণত দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তাই এটি হলো দ্বি-সমযোজী বন্ধন। আর নাইট্রোজেন অণুর গঠনের ক্ষেত্রে দেখা যায় যেখানে উভয় নাইট্রোজেন পরমাণু 3টি করে ইলেকট্রন দিয়ে 3 জোড়া ইলেকট্রন যুগল শেয়ার করেছে, তাই এটি হলো ত্রি-সমযোজী বন্ধন। তোমরা স্লাইডেও দেখতে পারো আমি যে কথাগুলো বললাম। একক বন্ধন বা সিঙ্গল বন্ড, যেখানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য দুটি পরমাণুর প্রত্যেকটি একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে, তাকে একক বন্ধন বলে। উদাহরণ দেওয়া আছে যে হাইড্রোজেন এবং ক্লোরিন যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করছে, এখানে একক সমযোজী বন্ধন। এরপরে দ্বি-সমযোজী বন্ধন আমি উদাহরণ দিয়েছি অক্সিজেন, সেটিই দেখো চিত্রে সুন্দর করে দেওয়া আছে যে দ্বি-সমযোজী বন্ধন কিভাবে হয়। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য দুটি পরমাণুর প্রত্যেকটি, তারপরে ত্রি-সমযোজী বন্ধন এখানে দেওয়া আছে। এরপরে আছে যোজ্যতা অরবিটালের অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধনের প্রকারভেদ, যেটি হলো তরঙ্গ বলবিদ্যার উপর ভিত্তি করে সমযোজী বন্ধন গঠন সম্পর্কে মতবাদ রয়েছে। একটা হলো যোজ্যতা বন্ধন মতবাদ, আরেকটা হলো আণবিক অরবিটাল মতবাদ। তো যোজ্যতা বন্ধন মতবাদ কি? যোজ্যতা বন্ধন মতবাদ হচ্ছে যে মৌলের বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের যোজনী নির্দেশ করে, আর দুটি পরমাণুর দুটি অর্ধপূর্ণ অরবিটাল একে অন্যকে অধিক্রমণ করে সমযোজী বন্ধন গঠন করে। বন্ধনে আবদ্ধ ইলেকট্রন দুটির স্পিন বিপরীতমুখী হয়। দুটি অরবিটালের অধিক্রমণের ফলে পরমাণু দুটির নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রনের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র সৃষ্টি হয়, একে আণবিক অরবিটাল বলে। আর আণবিক অরবিটাল নিম্ন শক্তি বিশিষ্ট হয়। পারমাণবিক অরবিটাল দুটির শক্তি অপেক্ষা গঠিত আণবিক অরবিটালের শক্তি কম হলে তবেই স্থিতিশীল সমযোজী বন্ধন গঠিত হয়। আর পারমাণবিক অরবিটাল দুটির মধ্যে যদি অধিক্রমণ বেশি হয়, যত বেশি হবে অধিক্রমণ, গঠিত বন্ধনের শক্তিও তত বেশি হবে। এখন যে অরবিটালের অধিক্রমণ কথা বলছি, এই অরবিটালের অধিক্রমণ অনুযায়ী সমযোজী বন্ধন মূলত 2 প্রকার, একটি হচ্ছে সিগমা বন্ধন, আরেকটি হলো পাই বন্ধন। সমযোজী বন্ধনে যে অংশগ্রহণ করে অরবিটালগুলো, দুটি অর্ধপূর্ণ অরবিটাল যখন সামনাসামনি অধিক্রমণ হয় তখন যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সিগমা বন্ধন। আমি নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ত্রিমাত্রিকভাবে
অরবিটালগুলো দেখায় px py pz, এটি আরেকটি নাইট্রোজেনের অরবিটালের সাথে এই নাইট্রোজেনের অর্থাৎ N1 এর ক্ষেত্রে px, এটি N উপরে দিই 2, N2 এর ক্ষেত্রে px px py pz, এটা হলো px py pz। এই নাইট্রোজেনের px অরবিটাল, এই নাইট্রোজেনের px অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন। অর্থাৎ আমরা এরকমভাবে দেখাতে পারি, এই px অরবিটালের মধ্যে অধিক্রমণ হলো, তাহলে যে অণু গঠিত হচ্ছে সেটি হলো N2 অণুর প্রথম সিগমা বন্ধন। সিগমা বন্ধন গঠনের অনেকগুলো শর্ত রয়েছে, স্লাইডে তোমরা দেখতে পাবে। সংজ্ঞা আমি বলেছি যে একই অক্ষে অবস্থিত দুটি পারমাণবিক অরবিটালের, অর্থাৎ যে দুটি পারমাণবিক অরবিটাল সিগমা বন্ধনে অংশগ্রহণ করবে তারা অবশ্যই একই সরল রেখায় থাকবে। একই সরল রেখায় না থাকলে আসলে সিগমা বন্ধন গঠন সম্ভব নয়। আর কি কি অরবিটালের মধ্যে এটি হয়? সাধারণত দুটি এস অরবিটাল, একটি এস ও একটি পি অরবিটাল এবং দুটি পি অরবিটালের অধিক্রমণের ফলেই সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হলো যে বিশুদ্ধ এস ও পি অরবিটাল সিগমা বন্ধন গঠন করে। এছাড়া বিভিন্ন ধরনের সংকর অরবিটালও সিগমা বন্ধন সৃষ্টি করতে পারে, অর্থাৎ একটি এস অরবিটালের সাথে একটি হাইব্রিড sp3 অরবিটালেরও সিগমা বন্ধন গঠিত হয়। তারপরে সিগমা বন্ধন সৃষ্টিকারী অরবিটাল দুটির অক্ষ একই সরল রেখায় থাকে, ফলে অধিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হয়, যে কারণে সিগমা বন্ধন অধিক স্থায়ী এবং দৃঢ় হয়। সিগমা বন্ধন নির্দিষ্ট দিকে প্রসারিত হয় এবং সিগমা বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব। যেহেতু এটি একটি সরল রেখায় অবস্থান করে, এই কারণে ওই সরল রেখা বরাবর, ওই অক্ষ বরাবর বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব। তারপরে আসছে পাই বন্ধন। এখানে দেখো যে আমি px সিগমা বন্ধন দেখালাম, আরও অরবিটাল এখানে রয়েছে py অরবিটাল, এটাকেও যদি আমি py বলি তাহলে এই দুটি অরবিটালের অবস্থান কেমন? সমান্তরাল অবস্থান, অর্থাৎ এরা সমান দূরত্বে সমান্তরালভাবে অবস্থান করছে। তো এই দুইটি অরবিটালের এক ধরনের অধিক্রমণ সম্ভব। এই অধিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয় সেই বন্ধনকে পাই বন্ধন বলে। আর এটি হচ্ছে পার্শ্বীয় অধিক্রমণ, অর্থাৎ এই অধিক্রমণকালে অরবিটাল দ্বয় পরস্পরকে স্পর্শ করে না, সমান্তরালভাবে অবস্থান করার কারণে তারা সমান্তরালই একজন আরেকজনের সাথে বন্ধন তৈরি করে। এই বন্ধনকে পাই বন্ধন বলে। তাহলে একটি নাইট্রোজেন অণুতে 3টি বন্ধন রয়েছে, তার মধ্যে একটি যদি সিগমা বন্ধন হয় তাহলে বাকি দুটি বন্ধন হচ্ছে পাই বন্ধন। এখানে আমরা বলতে পারি, স্লাইডে দেখো, যে সমান্তরালে অবস্থিত দুটি পারমাণবিক পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। পাই বন্ধনের যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো যে দুটি পরমাণুর মধ্যে আগে একটি সিগমা বন্ধন গঠিত হবে। যদি সেটি না গঠিত হয় তাহলে পাই বন্ধন কোনোভাবে সম্ভব নয়। অর্থাৎ পাই বন্ধন সিগমা বন্ধনের উপরে নির্ভরশীল এবং উভয় পরমাণুর সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণেই কেবল পাই বন্ধন গঠিত হয়। আর পাশাপাশি অধিক্রমণের কারণে অধিক্রমণ এলাকায় ইলেকট্রন বেগের ঘনত্ব কম হয়। এই ইলেকট্রন বেগের ঘনত্ব কম হওয়ার কারণে পাই বন্ধন সিগমা বন্ধনের চাইতে দুর্বল হয়। আর সংকর অরবিটালে পাই বন্ধন কখনো সম্ভব হয় না। এস অরবিটাল ব্যতীত অন্য বিশুদ্ধ অরবিটালগুলোতে পাই বন্ধন গঠিত হয়। আমি এখানে px অরবিটাল পি অরবিটালের যে পাই বন্ধন হয় সেটি তোমাদেরকে দেখালাম। এখানে py পাই অরবিটাল, এই দুটি পাই অরবিটালের মধ্যে, এই দুটি অরবিটালের মধ্যে পাই বন্ধন হয়। আবার pz এরাও কিন্তু সমান্তরালভাবে অবস্থান করছে, অর্থাৎ এই দুটি অরবিটালও সমান্তরালভাবে অবস্থান করছে, যে কারণে এদের মধ্যেও কি হবে? একটি পাই বন্ধন গঠিত হবে। তাহলে O2 অণুতে কি আছে?
একটি সিগমা বন্ধন আর একটি পাই বন্ধন। N2 অণুতে আছে একটি সিগমা বন্ধন এবং বাকি দুটি পাই বন্ধন। তো এটি ছিল সিগমা বন্ধন এবং পাই বন্ধন। তো পাই বন্ধনের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এখন আমি বলেছিলাম যে নন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন অনুযায়ী রাসায়নিক বন্ধন হচ্ছে একটি হলো সমযোজী বন্ধন আর একটি হলো সন্নিবেশ বন্ধন। তো সন্নিবেশ বন্ধন কি এটি আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। সন্নিবেশ বন্ধন হলো এক ধরনের সমযোজী বন্ধন, যেখানে আমরা সমযোজী বন্ধনে বলেছি যে যে দুটি পরমাণু বন্ধনে অংশগ্রহণ করে সেই দুটি পরমাণু থেকে ইলেকট্রন এসে ইলেকট্রন যুগল তৈরি করে। কিন্তু পাই বন্ধনের ক্ষেত্রে যেটি হয়, এক জোড়া ইলেকট্রন যে কোনো একটি পরমাণু থেকে আসবে এবং উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড়ের উপর সমান অধিকার ভোগ করবে। আমি একটু উদাহরণ দিলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে অ্যামোনিয়া এমন একটি অণু যেখানে নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন যুক্ত হয়েছে, তারপরেও কি আছে, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এই ধরনের একটি অ্যামোনিয়া অণু কি করতে পারবে, H+ যেখানে কোনো ইলেকট্রন নাই এর সাথে যুক্ত হতে পারবে। এই যে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে অ্যামোনিয়া কি করছে, H+ কে ইলেকট্রন জোড় প্রদান করছে আর H+ সেই ইলেকট্রন জোড় শেয়ার করছে। এখানে দাতা পরমাণু অ্যামোনিয়া, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন যেহেতু অ্যামোনিয়া থেকে আসছে সেজন্য দাতা পরমাণু আর H+ হচ্ছে গ্রহিতা, যেহেতু সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করছে। এভাবে মূলত অ্যামোনিয়াম প্লাস তৈরি হয়, NH4+ তৈরি হয়। তাহলে সন্নিবেশ বন্ধন এক ধরনের সমযোজী বন্ধন যেখানে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে কোনো একটি পরমাণু বা অণু থেকে আসে, আর অন্য পরমাণু যেটি ইলেকট্রন শেয়ার প্রদান করে না ইলেকট্রন যুগলে, বাট ওই যে শেয়ারকৃত ইলেকট্রন আছে তার উপর সমান অধিকার ভোগ করে। তো এটা মূলত সন্নিবেশ বন্ধন। তো আজকে আমি রাসায়নিক বন্ধন কাকে বলে এবং রাসায়নিক বন্ধন কত প্রকারের হয় সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যেটি আলোচনা করা হয়েছে যে আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এবং এই বন্ধনের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।